লেখিকা অদিতি ঘোষের ক্লাউন। নানা বর্ণের গোলাপ দিয়ে সজ্জিত অসাধারণ সুন্দর গেটটা পেরিয়ে সুজাতাদের পুরো দলটা হৈ হৈ করতে করতে যখন শ্রাবণীদের বুক করা লজটায় ঢুকল, তখন সন্ধে 6টা। অতিথি অভাগ্যতেরা আসতে শুরু করেছে। সুজাতা ছাড়া প্রায় সকলের বাড়ি অনেকটা দূরে, তাই সময় মতো ফেরার চিন্তা করে একটু আগে আগে এসে গেছে ওরা। মেইন গেটের দুদিকে দাঁড়িয়ে দুজন রাইফেলধারী গার্ড। মিত্র অ্যান্ড মিত্র গ্রুপের কর্ণধারের পরিবারের নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটুকু তো করতেই হয়েছে। সিকিউরিটিদের পাশেই দুজন সুবেশা তরুণী দাঁড়িয়ে রয়েছে ফুলের ট্রে হাতে। সকলের হাতে একটা করে ছোট ছোট গোলাপের তোড়া ধরিয়ে দিয়ে অভ্যর্থনা জানালো তারা। কয়েক সেকেন্ডের মধ্যেই সুজাতাদের দিকে নজর পড়ল শ্রাবণীর। চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো অসাধারণ সুন্দর একটা আগুন রঙের গাউন পরে সেকেন্ড ফ্লোরের ব্যালকনিতে দাঁড়িয়েছিল ও। বন্ধুদের অপেক্ষাতেই সম্ভবত গেটের দিকে দৃষ্টি রেখেছিল। হাতের ইশারায় ওদের দাঁড়াতে বলে তৎক্ষণাৎ নেমে এলো লিফট বেয়ে। ওর বহুমূল্য পোশাকটির দিকে তাকিয়েই নিজের নতুন কেনা পোশাকটায় আর একবার দৃষ্টি বোলালো সুজাতা। শ্রাবণীর দিকে সরে গিয়ে বলল, ইউ আর লুকিং সো গর্জিয়াস। মিষ্টি করে হেসে শ্রাবণী বলল, তোর ড্রেসটাও বেশ সুন্দর, দারুণ লাগছে তোকে। এইটুকু শোনার জন্যই এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিল সুজাতা। উচ্ছ্বাস ধরে রেখে বলল, থ্যাংক ইউ সো মাচ। একে একে সব বন্ধুদের হাগ করে শ্রাবণী বলল, সকলকেই খুব সুন্দর লাগছে, চল এখন ওপরে যাওয়া যাক। শ্রাবণীর ব্যক্তিগত নিমন্ত্রিতদের মধ্যে বেশিরভাগই ইউনিভার্সিটির বন্ধু, স্কুল কলেজের বন্ধু হাতে গোনা মাত্র কয়েকজন। ফিজিক্স ডিপার্টমেন্টের ওদের ব্যাচের যে 22 জনকে নিমন্ত্রণ করেছে শ্রাবণী, তার মধ্যে 8 জন ছেলে বন্ধু। ওরা এখনও এসে পৌঁছয়নি। ওদের অপেক্ষায় না দাঁড়িয়ে থেকে সকলকে নিয়ে লিফটের দিকে এগিয়ে এলো শ্রাবণী। শ্রাবণীর থেকে 12 বছরের ছোট ভাই সৌহার্দের 10মতম জন্মদিন আজ। অনুষ্ঠানটা যে জাঁকজমকপূর্ণ হবে সেটা জানা ছিল সুজাতার মতো সব বন্ধুদেরই। তবে আড়ম্বরটা যে এতটা মাত্রাতিরিক্ত হবে তা বোধহয় কেউই কল্পনা করেনি। রিসেপশন থেকে ভেসে আসা ওয়েস্টার্ন মিউজিকের মিঠে আওয়াজ আর বিদেশি পারফিউমের মিষ্টি গন্ধ যেন সকলের মনে এনে দিয়েছে এক অন্যরকম আবেশ। কিছুটা ঘোরের মধ্যে শ্রাবণীকে অনুসরণ করল 14 জনের দলটা। তবে সবচেয়ে মোহাবিষ্ট অবস্থা সুজাতার, কারণ ওর 22 বছরের জীবনে এরকম রাজকীয় আয়োজন দেখেনি কখনো। শ্রাবণী মিত্রের মতো ধনীর দুলালির ঘনিষ্ঠ বন্ধু হতে পেরেছে বলে এই মুহূর্তে নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে মনে হচ্ছে সুজাতার। এটা যেন ওর কাছে এক চরম প্রাপ্তি। বিজনেস ম্যাগনেট রঞ্জন মিত্রের মেয়ের বিশেষ বন্ধু, কথাটা ভাবতেই ভালো লাগছে এখন। তবে এই বন্ধুত্ব গড়ে ওঠার ব্যাপারে সুজাতার নিজের কৃতিত্ব যথেষ্ট। অসম্ভবটা সম্ভব হয়েছে শুধু সুজাতার রূপের কারণে নয়, সম্ভব হয়েছে সুজাতার একটা বিশেষ গুণের কারণে। বিশ্ববিদ্যালয়ের দরজায় পা রেখেই চাটুকারিতা করার কায়দাটা ভীষণভাবে রপ্ত করে ফেলেছিল সুজাতা গুপ্ত। শ্রাবণীর অন্যান্য বন্ধুদের কারো অর্থনৈতিক অবস্থা সুজাতার মতো অত খারাপ নয়। তারা কেউ অবস্থাপন্ন, আবার কেউ বা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আত্মসম্মান বজায় রাখতে জানে তারা। তাই সুজাতার মতো শ্রাবণীকে নিয়ে অত নাচানাচি করতো না কেউ, বরং সুজাতার এই তোষামোদী অসহ্য লাগতো তাদের। এদিকে শ্রাবণীও কিছুটা আত্মতুষ্টি লাভ করত সুজাতার কাছে বিশেষ প্রাধান্য পেয়ে। এইভাবেই ওদের বন্ধুত্বটা বিশেষ জায়গায় পৌঁছেছিল। সুজাতাদের যা অর্থনৈতিক অবস্থা, তাতে ওর মতো মেয়ের ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছনোর কথা নয়। তবে এখন যুগ বদলেছে। মা বাবারা খেয়ে না খেয়ে যেন তেন প্রকারণে ছেলে মেয়েদের পড়ান। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে কোনোভাবেই পিছপা হন না তারা। সুজাতা গুপ্তের মা বাবাও সেটাই করে চলেছেন। রমেন গুপ্তের প্রাইভেট ফার্মের স্বল্প মাইনের চাকরির আয় থেকে মাসে 10,000 টাকা করে চলে যায় বাড়ির লোন শোধ করতে। বাকি টাকায় নিজের ওষুধপত্র কিনে কোনো রকমের সংসারটা চললেও তা থেকে মেয়েকে উচ্চশিক্ষা দেওয়া সম্ভব ছিল না। পৈতৃক সম্পত্তি বলে কিছুই ছিল না রমেন গুপ্তের। দাদাদের বাড়িতে থাকতেন, তাই চাকরিটুকুই ছিল তার একমাত্র সম্বল। চাকুরি ক্ষেত্রে যাতায়াত দুঃসাধ্য ছিল দেশের বাড়ি থেকে। চাকরিটা বজায় রাখতে কলকাতায় আসতে বাধ্য হন।
একটানা 12 বছর একটা নির্দিষ্ট ভাড়া বাড়িতে থেকেছেন রমেন। তাই সেই বাড়িটা বিক্রি হয়ে যাবে শুনে অফিস থেকে লোন নিয়েছিলেন। লোনটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। রমেনের মনে হয়েছিল মেয়েটার জন্য আর কিছু না রেখে যাই, মাথার ওপর একটা ছাদ থাকবে অন্তত। গত 7 বছর ধরে লোন শোধ করে চলেছেন। এখনও 3 বছর ইএমআই দিতে হবে। তারপর যে কটা বছর চাকরি থাকবে তখন হয়তো একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবেন। এরই মধ্যে নিজের বেশ কিছু রোগ ধরেছে, তাই সব দিক সামলে সংসার চালাতে নাভিশ্বাস ওঠার অবস্থা। অথচ দুটো বড় সমস্যা রয়ে গেছে। প্রথমত, তারা জেনারেল কাস্টের তালিকায় পড়েন। দ্বিতীয়ত, নিজের বার্ষিক আয় যা তা দেখালে সরকারের হিসেবে বেশি হয়, তাই সরকারি অনুদান মেলেনি মেয়ের পড়াশোনার জন্য। সুজাতার মাধ্যমিকের পর মেয়ের পড়াশোনার খরচ চালানোর দায়িত্বটা অনেকটা নিজের কাঁধে তুলে নেন সুজাতার মা চন্দনা গুপ্ত। তখন থেকে সংসারের কাজের অতিরিক্ত সময় বাড়িতে বসে ছোটোখাটো নানা কাজ করে টাকা উপার্জনের চেষ্টা করে চলেছেন চন্দনা। গত 6টা বছর ধরে শাড়িতে ফলস পাড় বসানো, ব্লাউজের ফিনিশিং করা, পুঁতির কাজ এই সব করেন তিনি প্রায় সারাদিন। এর থেকে যা উপার্জন হয় তার একটি পয়সাও অন্য প্রয়োজনে ব্যয় করেন না। সবটুকু লেগে যায় সুজাতার পড়ার খরচ চালাতে। শুধু একটা আশাতেই বিশ্রামবিহীন দিনগুলো হাসি মুখে কাটিয়ে দেন চন্দনা গুপ্ত। একমাত্র সন্তানের স্বাবলম্বী জীবন দেখতে চান তিনি। সমাজে সম্মান নিয়ে বাঁচতে গেলে অল্প টাকায় হয় না, তাই টানাটানি থেকেই যায়। জীবনে কোনো শখ মেটাতে না পারায় অসন্তোষের জ্বালাটা হঠাৎ করেই বেড়ে গেছে সুজাতার। ইউনিভার্সিটিতে সস্তা চুড়িদারগুলো একঘেয়ে পড়ে যাওয়ার সময় খারাপ লাগে, কিন্তু হাউতাশ করা ছাড়া আর কিছু করার থাকে না। 6 মাস আগে পর্যন্ত কিন্তু এসব চিন্তা সুজাতার মাথার মধ্যে আসতো না। তখন ওর ধ্যান জ্ঞান ছিল পড়াশোনা, তাই তো ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য বেগ পেতে হয়নি তাকে। বিশ্ববিদ্যালয়ের দরজায় পা রাখার পর সেই মেয়ের এই বদলে যাওয়াটা ভীষণভাবে ভাবিয়ে তুলেছে চন্দনা গুপ্ত ও রঞ্জন গুপ্তকে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে সুজাতা যে কিছুটা হীনমন্যতায় ভুগছে সেটা লক্ষ্য করেছিল আরও একজন। সে আর কেউ নয়, সুজাতার ছোটবেলার বন্ধু তথা প্রেমিক তথাগত রায়। প্রায় দিন সুজাতার টুকরো টুকরো কথার মধ্যে প্রকাশ পাচ্ছিল ওর এই মনোভাব। প্রথম প্রথম তথাগত অনেক বুঝিয়েছে সুজাতাকে, তবুও নিজের অবস্থায় কোনোভাবে সন্তুষ্ট থাকতে পারছিল না সুজাতা। অন্য বন্ধুদের নিত্য নতুন পোশাক, ব্যাগ, জুতো দেখলে যেন ঈর্ষায় জ্বলে উঠত সুজাতা। সবাইকে টেক্কা দেওয়ার মানসিকতা নিয়ে ও ওদের ব্যাচের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে শ্রাবণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। তাতে আখেরে লাভ যে একদমই হয়নি তা নয়। অন্য সবাই যখন ভিড় বাসে ট্রেনে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরার জন্য ইউনিভার্সিটি থেকে বের হয়, তখন সুজাতা তাদের পাশ দিয়ে বেরিয়ে আসে শ্রাবণীর ঝাঁ চকচকে দামি গাড়িতে। শ্রাবণী বাড়ি ঢুকে যাওয়ার পর মিনিট 5-6 রাস্তা হেঁটেই চলে আসে সুজাতা। এটা নিত্যদিনের রুটিন। বড় অচেনা লাগে তথাগতের এই সুজাতাকে। বুঝতে পারে না তথাগত কি পায় সুজাতা এই সাময়িক সুখে। যাতে নিজের অধিকার নেই তাই নিয়ে মিথ্যা অহংকার দেখানোর প্রচেষ্টা কেন ওর? ছোট থেকে অভাবের সঙ্গে যুদ্ধ করে বড় হয়ে ওঠা মেয়েটার কি করে হলো এতটা চিন্তাধারার পরিবর্তন? তবে কি না পাওয়ার যন্ত্রণাটা ওর বুকের মধ্যে এতদিন জমা ছিল? তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলতে জ্বলতে এতদিন পর বড় রূপ নিচ্ছে। কিছুই বুঝতে পারছে না তথাগত। তবে একটা কথা মনে হচ্ছে সব সময়, এবার যেভাবেই হোক থামাতে হবে সুজাতাকে। মনের লাগাম এখনো টেনে ধরতে না পারলে একই সঙ্গে শেষ হয়ে যাবে সুজাতা আর ওর মা বাবার সব আকাঙ্ক্ষা। সুজাতার এই চাটুকারিতা করে শ্রাবণের কাছ থেকে সুযোগ নেওয়ার ব্যাপারটা নিয়ে বন্ধুরা যে ওর আড়ালে হাসাহাসি করতে পারে সেটা ভাবার মতো স্বাভাবিক বুদ্ধিটুকুও হারিয়েছে এখনো। এই নিয়ে চন্দনা বা তথাগত কথা তুললে আজকাল বেশ বিরক্ত বোধ করে, এমনকি চোটপাট করতেও পিছপা হয় না। মেয়ের ভবিষ্যৎ নিয়ে সর্বদা চিন্তিত থাকেন চন্দনা গুপ্ত। মানসিকভাবে বিধ্বস্ত স্বামীকে সবটা জানাতে পারেন না, তাই সুজাতার এই পাল্টে যাওয়াটা নিয়ে একমাত্র কাছের মানুষ তথাগতের সঙ্গে আলোচনা করেন। নিজের মাকে অকালে হারিয়ে যে মানুষটাকে মায়ের আসনে বসিয়েছে সেই চন্দনা গুপ্তের শীর্ণ শরীরটার দিকে তাকালে ভীষণ মায়া হয় তথাগতের। নিজের দুশ্চিন্তাকে সরিয়ে রেখে আশ্বাস দেয়, তুমি চিন্তা করো না কাম্মা, দেখো সব ঠিক হয়ে যাবে।
আমার বিশ্বাস সেকেন্ড সেমিস্টারের সময় এগিয়ে এলেই পড়ার চাপ সামলাতে সাজগোজের প্রতি এই মোহ কেটে যাবে ওর। এটা হয়তো সাময়িক একটা ঘোর। তাছাড়া অত ভাবলে তোমার শরীর খারাপ করবে। আমি তো রয়েছি তোমাদের পাশে। একেবারে ছোট্ট থেকে একটু একটু করে বড় হয়ে উঠতে দেখছেন চন্দনা তথাগতকে। ৪৪ বছরের এই জীবনটায় এমন আদর্শবান ছেলে দেখেননি চন্দনা। তথাগতের ওপর অগাধ আস্থা রমেন ও চন্দনার। ওর কথায় কিছুটা বুকে বল পান চন্দনা। বলেন, তাই যেন হয় রে বুবু। মেয়েটা যেন নিজের ভালোটা বুঝতে পারে তাড়াতাড়ি। চরম ঈশ্বর বিশ্বাসী চন্দনা সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করেন মেয়ের জন্য। ৩ দিন আগে কাকুমণির ওষুধগুলো দিয়ে বেরিয়ে আসার সময় কাম্মার কিছু কথা কানে এসেছিল তথাগতর। ঈশ্বরের উদ্দেশ্যে বলছিলেন চন্দনা দত্ত, আমার মেয়েটার সুমতি দাও ঠাকুর। আমাকে না বুঝুক, যেন এই ছেলেটাকে একটু বোঝেও। ৫ বছর বয়সে মাতৃহীন হওয়া তথাগত তখন মনে মনে হেসেছিল, মায়েরা বুঝি এমনই হয়। সেদিন বাড়ি ফেরার পরও দারুণ একটা খারাপ লাগা মনটাকে ছেয়ে রেখেছিল তথাগতের। কাম্মার কাছে যে কথাগুলো গত ৭ দিনের মধ্যে বলে উঠতে পারেনি, তা বলা হয়নি সেদিনও। বলতে গিয়েও জিভটা আটকে গিয়েছিল। কাম্মা শুনে খুব কষ্ট পাবে জানার পরও কি করে বলতো কথাগুলো। সুজাতার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ঈশানীর মুখে কথাগুলো শুনে কষ্ট তো পেয়েছিল তথাগত নিজেও। কথাগুলো এখন যেন কানের মধ্যে বাজে। সেদিন ঈশানী তথাগতকে বেশ কঠিন স্বরেই কথাগুলো বলেছিল। তার কারণ ঈশানী শুধু সুজাতার বন্ধুই নয়, তথাগতেরও বন্ধু। ঈশানী হচ্ছে সেই মেয়ে যে প্রথম তথাগতকে জানিয়েছিল ওর প্রতি সুজাতার দুর্বলতার কথা। উচ্চ মাধ্যমিকের সময় একই স্যারের কাছে ফিজিক্স পড়ার জন্য যেত ওরা ৩ জন। তখনই একদিন কথাটা বলেছিল ঈশানী। শুনে ভালো লাগার সঙ্গে সঙ্গে একটা সংকোচ জড়িয়ে ধরেছিল তথাগতকে। সুজাতার সামনে সহজ হতে সময় লেগেছিল বেশ কদিন। তারপর একই কলেজ থেকে ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেছিল ওরা ৩ জন। ফার্স্ট ক্লাস পেয়েছিল ঈশানীও। তবে সুজাতার রেজাল্টটা ওর থেকে অনেকটাই ভালো হয়েছিল। তখনও ঈশানীকে ঈর্ষান্বিত হতে দেখেনি তথাগত। তাই মনে হয়েছিল শুধুমাত্র নিজের খারাপ লাগা থেকেই অত রূঢ়ভাবে কথাগুলো বলেছে ঈশানী। কিন্তু কি করবে তথাগত? ওর নিজের তো এমন স্বাচ্ছন্দ্য নেই যাতে ও নিজেই পূরণ করে দিতে পারে সুজাতার ইচ্ছাগুলোকে। তথাগতের ভাগ্যটা সুজাতার থেকেও খারাপ। ওর মা মারা গিয়েছিলেন কিডনির অসুখে তথাগতের ৬ বছর বয়সে। তখন থেকে ঠাকুমাই বড় করেন ওকে। আশ্চর্যভাবে একই রোগে আক্রান্ত হন তথাগতের বাবা। টানা ১ বছর চিকিৎসা চালানোর পর উনি যখন মারা যান, তথাগতের তখন 3rd ইয়ার। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলেও ফার্স্ট ক্লাস পায়নি তথাগত। যে মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিয়েছিল তাতে রেজাল্ট ভালো হওয়ার কথাও নয়। এরপর আর পড়াশোনা করার কথা ভাবেনি তথাগত, কারণ সংসারে তখন অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটা জুটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তথাগত। দিব্যি চলে যাচ্ছিল দুজনের সংসার। ১ বছর পেরোতে না পেরোতে আবার এক অঘটন ঘটল। যার ভরসায় তথাগতের বেঁচে থাকা, সেই ঠাম্মাই পড়ে গিয়ে পা ভাঙলেন। তার দেখাশোনা করার জন্য আর সংসারের কাজ করার জন্য লোক রাখতে হলো। তথাগতের আয়ের তুলনায় ব্যয় বেশি হতে লাগলো। অতিরিক্ত একটা কাজের খোঁজ করতে গিয়েই দেখা হয়ে যায় স্কুল লাইফের বন্ধু সুরজিতের সঙ্গে। নতুন কাজের সন্ধান দিয়ে সুরজিতই নিয়ে গিয়েছিল তথাগতকে মিস্টার তালুকদারের কাছে। ২ বছর আগে থেকেই ওখানে কাজ করছে সুরজিৎ নিজে। ওর সুপারিশে কাজটা হলো তথাগতের। নতুন কাজটা পাওয়ার পর হাতে অতিরিক্ত টাকা আসায় অনেকটা চিন্তামুক্ত হয়েছিল তথাগত। কাজের সুবিধার জন্য যে সেকেন্ড হ্যান্ড বাইকটা দরদাম করেও কিনতে পারেনি, সেটা কেনার প্ল্যানটাও করে ফেলেছিল মনে মনে। তার জন্য ৩০,০০০ টাকা জমাতে হবে। তবে তাই হোক, তবু তারই মধ্যে সুজাতাদের সবাইকার জন্য কিছু কিনে নিয়ে গিয়ে ওদের মুখে মাঝে মাঝে অন্তত একটু হাসি ফোটানোটাও কর্তব্যের মধ্যেই পড়ে। কথাটা মনে হতে সন্ধেবেলায় সুজাতাদের বাড়ি গিয়েছিল। সুজাতাদের ৩ জনের জন্য রেস্টুরেন্ট থেকে কিছু ভালো খাবার কিনে নিয়ে। কিন্তু সব আনন্দ ফুৎকারে নিভে গিয়েছিল তথাগতের। দরজার সামনে দাঁড়াতেই কানে এসেছিল সুজাতার গলা, যে চুড়িদারগুলো আছে আমার, ওগুলো এ যুগে ভিখারিরা পরে। ওই পোশাক পরে শ্রাবণী মিত্রদের মতো ধনীর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া যায় না। তাও তো ওরা সকলকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে গিফট নিয়ে যাওয়ার ব্যাপারে। গিফট কেউই নিয়ে যাবে না, তবু সবাই যাবে বলেছে। অথচ ওর সবচেয়ে কাছের বন্ধু হয়েও আমি যেতে পারবো না।
যার যেমন ভাগ্য তার তো সেরকমই হবে। ভাগ্য ভালো হলে কি আর এমন ভিখারির দশা বাড়িতে জন্মায়? ভয়ে ভয়ে দরজায় নক করেছিল তথাগত। চন্দনা গুপ্ত কাপড়ের খুঁটে চোখের জল মুছে দরজা খুলেছিলেন। তথাগত ঢুকতেই সুজাতা ব্যঙ্গের সুরে বলেছিল, আর যা ইচ্ছা করো, কিন্তু মায়ের কাছে কিছু শুনেই আমাকে জ্ঞান দিতে এসো না। মুহূর্তে নিজের করণীয় ঠিক করে ফেলেছিল তথাগত। ছোট ফাইবারের টেবিলটায় খাবারের প্যাকেটগুলো নামিয়ে রেখে বলেছিল, খাবারগুলো সবাইকে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমার সঙ্গে বেরোতে হবে তোকে। ঠোঁট বেঁকিয়ে সুজাতা বলেছিল, কোথায় যাব তোর সঙ্গে? ঠোঁটের কোণে আলতো হাসি এনে তথাগত বলেছিল, তোর জন্য একটা ড্রেস কিনতে। ৩,০০০-এর মধ্যে হলে হবে তো? কিশোরীর মতো লাফিয়ে উঠেছিল ২২ বছরের সুজাতা। সত্যি বলছিস তুই? তথাগত ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। সুজাতা আনন্দে হাততালি দিয়ে উঠেছিল। পুরো লজটাকে সাংঘাতিকভাবে ডেকোরেট করা হয়েছে, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো আলোর রোশনাই। পয়সাওয়ালা মানুষদের জন্যই সম্ভবত তৈরি হয়েছে লজটা। বেশি টাকার বিনিময়ে সমস্ত রকম সুযোগ সুবিধাই যাতে পেতে পারে তারা, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। ৩তলা লজটায় ওঠার জন্য ডবল লিফট বা ডবল সিঁড়ির ব্যবস্থা আছে। ফার্স্ট ফ্লোরে ঢুকতেই দেখা গেল দুদিকে দাঁড়িয়ে আছে দুজন ক্লাউন। আজ ওরা সাদা ভল্লুক সেজেছে। বাচ্চাদের জন্য ওখানে কিছু চেয়ার রেখে বাকি জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, যাতে বাচ্চারা একটু খেলতে পারে। তার 10 ফুট পর থেকে প্রায় 30টা স্টল করা হয়েছে স্টার্টারের জন্য। সেখানে পাওয়া যাচ্ছে নানা টাইপের স্ন্যাক্স, জুস, স্যুপ, কফি। এছাড়া রয়েছে নানা ধরনের কোল্ড ড্রিঙ্কস ও হট ড্রিঙ্কস। সেগুলোর দিকে তাকিয়ে সুজাতার মনে হলো, শুধু স্টার্টারেই এত? এগুলো একটু আধটু খেলেই তো পেট ভরে যাবে। তাহলে সেকেন্ড ফ্লোরে যেখানে মেইন কোর্সের ব্যবস্থা, সেখানে গিয়ে কি হবে? শ্রাবণী বলল, তোদের যা ইচ্ছা একটু খেয়ে নে, আমি তার মধ্যে একবার ভাইয়ের কাছ থেকে ঘুরে আসছি। ঈশিতা বলল, আয়, আমরা সবাই একটু চিকেন মোমো খাই। ঐশানী বলল, তাই খাবো, তবে ফ্রুট জুসও খাবো। সুজাতা বুঝে নিয়েছে আজ আলাদা করে ওর সঙ্গে কথা বলা বা ওকে বিশেষ প্রাধান্য দেওয়ার সময় শ্রাবণীর হাতে নেই। অগত্যা অন্য বন্ধুদের সঙ্গে তালে তাল মেলালো। ফুড স্টলগুলো পেরিয়ে কহাত এগোলেই প্রচুর গদি আটা চেয়ার, অনেক মানুষ বসে আছে সেখানে। রিসেপশন রুমের শেষ প্রান্তে বড় স্টেজ, সেখানে তখন ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে নেচে চলেছে একজন মহিলা ও একজন পুরুষ ডান্সার। কিছুক্ষণ পরপরই হাততালিতে ফেটে পড়ছে হল। শ্রাবণী এগিয়ে এসে ওদের বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু 4-5টা চেয়ার মাত্র ফাঁকা, সকলের জায়গা হবে না। ঐশানী বলল, চল আমরা বরং ফ্রন্টের চেয়ারগুলোই বসি, ওখানে এখন তেমন কেউ নেই। অন্বেষা বলল, হ্যাঁ চল, আমার কখন থেকে ইচ্ছা হচ্ছে সাদা ভল্লুক দুটোর হাতে হাত দিতে। শ্বেতা বলল, আমিও হ্যান্ডশেক করব। সুজাতা বলল, তোরা পারিসও। আরে বাবা, ওগুলো তো আর সত্যি ভাল্লুক নয়, ওরা পেটের দায়ে ভল্লুকের খোলসের ভেতরে ঢুকেছে। সেই ওয়াইল্ড টাচ পাবি নাকি? পাবি ঘেমো মানুষের গন্ধ। কথা বলতে বলতে ওরা এগিয়ে আসছিল। ঈশিতা ফিসফিস করে বলল, চুপ কর, শুনতে পেলে কষ্ট পাবে। সুজাতা জিভ কাটল, আই অ্যাম সরি। ভল্লুকের খোলসের ভেতরের মানুষটা মনে মনে হাসল একচোট। সব কথাই শুনেছি আমি, আমার কান আর চোখ যে সারাক্ষণ ওই দিকেই আছে, কিন্তু কষ্ট পাবো কেন? কথাটা যে বলেছে সে তো একজন অচেনা মানুষের উদ্দেশ্যে বলছে, সে তো আর জানে না যে কে আছে এই খোলসের মধ্যে। তবে চোখ আর মন দুই ভরে গেছে আমার অনেকক্ষণ আগেই। স্কাই ব্লু লং স্কার্ট আর চেরি কালারের টপে খুব সুন্দর লাগছে ওকে। ঝুটো পাথরের ছোট্ট লকেট আর কানের টাব দুটো বেশ জলজল করছে। পোশাকের গুণে আজ যেন রংটাও আরও উজ্জ্বল লাগছে। আজ ডিউটিটা এখানে না পড়লে দেখাই হতো না এত রূপের ছটা। বিকেলে কাজের জায়গায় পৌঁছতেই ঠিকানাটা মালিকের কাছে শুনে ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল তথাগত। মালিক মিস্টার তালুকদার সাহস দিয়েছিলেন, বলেছিলেন, তোমার পরিচিত লোকেদের মুখোমুখি পড়তে হবে ভেবে বৃথা ভয় পাচ্ছ? তোমাকে চেনার সাধ্য থাকবে নাকি কারো? আজ আমি কোম্পানি খুলেছি, কম করে 100 জন লোক আমার আন্ডারে কাজ করছে। গত 10 বছর ধরে ড্রেস, অস্থায়ী অভিনেতা অভিনেত্রী, ক্লাউন সব জোগাড় দিচ্ছি। অভিনেতা অভিনেত্রী ও ক্লাউনদের ফরমাস মতো রেডি করিয়ে গাড়ি করে সবাইকে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু প্রথমে যখন এই কাজ শুরু করি আমরা দুই বন্ধু, তখন বাসে ট্রেনে যেতাম, সেখানে গিয়ে নিজেরাই মেকআপ নিতাম জোকারের।
এমনও হয়েছে যে নিজেদের কোনো আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে না গিয়ে জোকার সেজে দাঁড়িয়ে থেকেছি গেটে। আমার স্ত্রী, মা সবাই গেছে সেখানে, কিন্তু কোনো দিন কেউ চিনতে পারেনি। কথাটা শোনার পর ভয় কেটে গিয়েছিল তথাগতের। তখন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। লুকিয়ে লুকিয়ে মনের সুখে দেখবে নিজের প্রেমিকাকে, অথচ সে জানতেও পারবে না। বেশ থ্রিলিং হবে ব্যাপারটা। চেয়ারগুলোকে গোল করে সাজিয়ে নিয়ে ওরা গল্প করছিল। অন্য 15 জনের সঙ্গে সমান তালে হুল্লোড় করছে সুজাতা। দেখে খুব ভালো লাগছে তথাগতের, তবে তার সঙ্গে একটা কথা ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে। আহা বেচারা সুজাতা, অভাবের সঙ্গে লড়তে লড়তেই খিটখিটে হয়ে গেছে। একটু দামি পোশাকটা পরে আসতে পেরেছে বলে কত হাসি খুশি আছে আজ। যদি ক্ষমতা থাকতো তাহলে ওর এই খুশিটাকে আমি ধরে রাখার চেষ্টা করতাম অনেক অনেক দিন, কিংবা সারা জীবন। মোবাইলের সময় দেখলো ঈশিতা, আমাদের কিন্তু এরপর খেয়ে নিতে হবে, না হলে বাড়ি ফিরতে অসুবিধা হবে। ঐশানী আর রীতিকাকে নিশ্চয়ই বাড়ির গাড়ি নিতে আসবে, ওদের না হয় একটু দেরিতে বের হলেও চলবে। ঐশানী বলল, আর একজনেরও গাড়ি আসবে, তন্দ্রিমাকে নিতে আসবে অর্ক। ঈশিতা বলল, আর একজনও সুযোগ পেলে নিশ্চয়ই আসতো প্রেমিকাকে নিতে। কী রে, ঠিক বলেছি তো সুজাতা? সুজাতা চুপ করে আছে দেখে ঐশানী বলল, এই সুজাতা, তথাগতের খবর কি? গলায় বিরক্তি এনে সুজাতা বলল, কি আর খবর হবে? ওর ঠাম্মার পা ভাঙার পর থেকে তাকে নিয়ে ব্যস্ত থাকে। কেন, তোদের বাড়ি আসে না? হ্যাঁ, সে আর আসবে না কেন? আমার বাবা মায়ের কাছে ভালো ছেলে হয়ে থাকার জন্য রোজই একবার করে ঢোকে। ঈশিতা বলল, কেন, তোর সঙ্গে কথা হয় না? আসলে আমি সত্যি কথা বলছি ঈশিতা, আমি তেমন পাত্তা দিই না। এতে যদি সরে যায় যাক। ক্লাস 11-এ কবে কি বলেছি তার বোঝা হোল লাইফ বইতে হবে এমন কোনো মানে নেই। যার কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই তাকে নিয়ে জীবন চালানো যায় কি? ঈশিতা আঁতকে উঠল, এ তুই কি বলছিস? তথাগত তোকে ভালোবাসে খুব। বাদ দে তো এসব। শ্রাবণী যেটা বলেছে একদম ঠিক বলেছে। এই সব সস্তা সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। সত্যি বলছি, আমার আর আগের মতো কোনো ফিলিংস নেই ওর জন্য। আমি ভেবেছি এবার ওকে জানিয়ে দেব কথাটা। শ্রাবণী এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল ওদের। শ্বেতভল্লুকের খোলসের আড়ালে স্থবিরের মতো দাঁড়িয়ে রইল তথাগত। এখন রাত 11টা। কোম্পানির গাড়ি গিয়ে নিয়ে এসেছে ওদের। পোশাক জমা রেখে চোখ মুখে রং কালিগুলো তাড়াতাড়ি তোলার চেষ্টা করলো তথাগত। কাঁদতে ভুলে গেছে তথাগত অনেক বছর আগে, অথচ আজ এই মুহূর্তে খুব কান্না পাচ্ছে। ভীষণভাবে ইচ্ছা করছে মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে মুখ রেখে কাঁদতে, কিন্তু মায়ের মুখটা কেন মনে পড়ছে না? 16টা বছর কি অনেক সময়, যা মাকে ভুলিয়ে দিতে পারে? আজ আর নিজেকে কোনোভাবে সংযত রাখতে পারছে না তথাগত। বারবার বুকে এসে ধাক্কা দিচ্ছে সুজাতার কথাগুলো। সেই সঙ্গে মনে পড়ে যাচ্ছে কদিন আগে ঈশিতার বলা কথা কটাও। ঈশিতা বলেছিল, এ তুই কেমন পুরুষ, নিজের ভালোবাসার মানুষটা নষ্ট হয়ে যাচ্ছে দেখেও চুপ করে বসে থাকছিস। তাকে সোজা পথে নিয়ে আসার দায়িত্ব তো তোর। এখনও সময় আছে রাশ টেনে ধরার, চেষ্টা কর তথাগত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তথাগতের বুকের ভেতর থেকে। আর সময় নেই রে ঈশিতা, সব শেষ হয়ে গেছে। লক্ষ্য কিটে কুড়ে কুড়ে খাচ্ছে তথাগতের বুকের ভেতরটা। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে ক্রমাগত। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে মনটা। তবু শক্ত হতে হলো ওকে, কারণ দুঃখ বিলাস করার মতো সময় ওর হাতে নেই। 11:40-এর শেষ ট্রেনটা ধরতে না পারলে মহা বিপত্তি হবে। ঠাম্মা হয়তো না ঘুমিয়ে সারা রাত বসে থাকবে ওর পথ চেয়ে। বাবা মাকে হারিয়ে যার ভালোবাসার আশ্রয় বেঁচে আছে তাকে কোনো কষ্ট দিতে পারবে না তথাগত। গাল বেয়ে গড়িয়ে আসা অশ্রুবিন্দুগুলো হাতের তালুতে মুছে স্টেশনের উদ্দেশ্যে দ্রুত পা চালালো আজকের ক্লাউন তথাগত রায়। ওর এই চোখের জলের সাক্ষী রইল শুধু রাতের অগণিত তারারা। ক্লান্ত শরীর আর বিধ্বস্ত মন নিয়ে দরজায় এসে দাঁড়ালো তথাগত। এই মুহূর্তে জগৎ সংসারের প্রতি চরম বিতৃষ্ণায় ভরে আছে ওর সমস্ত মন। ভালোবাসা, বিশ্বাস, এই শব্দগুলো যেন বড়ই অর্থহীন মনে হচ্ছে। ডুপ্লিকেট চাবি ঘুরিয়ে তালা খুলতে খুলতে মনে পড়ে গেল ঠাম্মার কথা। ঠাম্মার পাটা আর কোনোদিন ঠিক হবে কিনা কে জানে। পায়ে আঘাত পাওয়ার পর থেকে কাহিল হয়ে গেছে ওই কর্মঠ মানুষটা। প্লাস্টার খুলেছে 3 মাস আগে, অথচ এখনও নিজে দাঁড়ানোর মতো জোর পাচ্ছে না পায়ে। এই কারণে ঠাম্মা যে খুব মনকষ্টে আছে সেটা বোঝে তথাগত। আয়াকাম রাধুনি পুতুল দাস চলে যাওয়ার সময় রোজই তালা দিয়ে যায়।
তারপরের সময়টা কি করে যে কাটায় ঠাম্মা ওই পা নিয়ে জানে না তথাগত। জিজ্ঞাসা করলে হেসে বলে, ওই সময়টুকু আমার কোনো অসুবিধা হয় না রে। যাওয়ার আগে পুতুল আমাকে বাথরুম থেকেও ঘুরিয়ে নিয়ে আসে। মনটা ভেঙে যাওয়ায় খিদে তৃষ্ণাও যেন চলে গেছে আজ। অনুষ্ঠান বাড়ি থেকে ওদের জন্য খাবার প্যাক করে দেয় সবাই, এখানেও দিয়েছিল, কিন্তু সেই খাবার আনতে ইচ্ছা হয়নি তথাগত রায়ের। খাওয়ার ইচ্ছা তেমন না থাকলেও ঠাম্মার সঙ্গে টেবিলে বসে পুতুলদের রান্নায় একটা তরকারি দিয়েই ভাত খেতে হবে দুমুঠো, না হলে ঠাম্মাও খেতে চাইবে না। পা হাত ধুয়ে রান্নাঘরে দরজা পর্যন্ত এসেই থমকে দাঁড়ালো তথাগত। সোজা হয়ে দাঁড়িয়ে গ্যাস জ্বালিয়ে ডিম ভাজা করছে ঠাম্মা। পুরো 4 মাস পর ঠাম্মাকে এভাবে দাঁড়িয়ে কাজ করতে দেখে রীতিমতো অবাক হয়ে গেল তথাগত। ভীষণ আনন্দ হচ্ছে ওর। সমস্ত মন্দ লাগাকে ছাপিয়ে এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল মনটা। দু চোখে বিস্ময় নিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল তথাগত। এটা কি করে সম্ভব হলো ঠাম্মা? তুমি ঠিকভাবে দাঁড়াতে পারছো? 70 ছুঁই ছুঁই বিজলি দেবী বললেন, রাত 12টা বেজে গেছে, আগে খেতে বস, তারপর সব বলবো, তখন শুনিস বসে বসে। খেতে খেতে যে কথাগুলো শুনল তথাগত, তাতে অবাক না হয়ে সে পারল না। পুতুলদের ওপর পূর্ণ আস্থা না থাকায় সুজাতার মা চন্দনা গুপ্ত প্রতিদিন বিকেলে এসে ঠাম্মার পায়ে ওষুধ মালিশ করে দিয়ে যান। শুধু তাই নয়, উনি পুতুলদের সহায়তায় ঠাম্মাকে ধরে ধরে হাঁটানোর চেষ্টা করে চলেছেন পুরো 1 মাস। তাই সম্ভব হয়েছে এটা। চন্দনা গুপ্ত বলেছেন, বুবুকে এখনই কিছু বলতে হবে না, এই সামান্য কাজটুকু করছি বলে। আগে আমি সফল হই, তারপর না হয় বলবেন। তবে বুবু আমাদের জন্য যা করেছে তার তুলনায় এটা কিছুই নয়। ওর ঋণ আমরা জীবনে কখনো শোধ করতে পারবো না। আপনি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন সেদিন বুবুর মতো আমিও সমান খুশি হব। আবার অবাক হওয়ার পালা। কাম্মা 1 মাস ধরে চেষ্টা করে ঠামিকে দাঁড় করিয়েছে। সত্যি কি বিচিত্র এই জগৎ সংসার। যার মা এত কৃতজ্ঞ, এত কর্তব্যপরায়ণ, তার মেয়ে কি করে এতটা অকৃতজ্ঞ, অতটা স্বার্থপর হয়। বিছানার কোলে যখন আশ্রয় নিল তথাগত, বড় ঘড়িটা তখন জোরালো শব্দে 1টা বাজার সংকেত দিল। এবার ঘুমোনো দরকার। সকাল থেকে নানা জায়গায় ঘুরে ঘুরে ডাক্তারদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট মিটিয়েছে আজ। দুপুর 2:30টার পর বাড়ি ফিরে স্নান খাওয়া করেই আবার ছুটতে হয়েছিল ওকে মিস্টার তালুকদারের অফিসে। পুরো দিনটাই ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেছে। বড় আজব লাগে সব কিছু ভাবলে তথাগতের। দুদিকে সমানভাবে তাল রেখে কেমন চলছে সে। কখনো ধোপদুরস্ত পোশাক পরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের রূপে মানুষ দেখতে পাচ্ছে তাকে, আবার কখনো ভল্লুক কি মিকির খোলসের আড়ালে নিজেকে ঢুকিয়ে রেখে অনুষ্ঠান বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে। সারাদিনের অত পরিশ্রমের পর রীতিমতো ক্লান্ত থাকা সত্ত্বেও কিছুতেই 2 চোখের পাতা এক করতে পারছে না তথাগত। মনে পড়ে যাচ্ছে অনেক কথা। এই 22 বছরের জীবনটায় অনেক কিছু দেখেছে ও। সে কোন ছোটবেলায় চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছে, যৌবনে পা দিয়ে আর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দেখেছে রোগক্লিষ্ট বাবাকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে। সংসারে চরম অনটন মেটাতে নিজের হায়ার এডুকেশনের স্বপ্নকে গুড়িয়ে যেতেও দেখেছে। তবু বোধ হয় এত বড় মানসিক ধাক্কা পায়নি কখনো। জীবনের সব ব্যর্থতা, সব না পাওয়ার যন্ত্রণাকে ভুলিয়ে দিতে পেরেছিল যে ভালোবাসা, সেটাও যে এভাবে হারিয়ে যাবে তা স্বপ্নেও ভাবেনি তথাগত। 5-6টা বছর ধরে অনেক স্বপ্নের জাল বুনেছিল সে সুজাতাকে নিয়ে, কিন্তু সব ব্যর্থ হয়ে গেল। ভাগ্য দেবতার অদৃশ্য অঙ্গুলি হেলনে শেষ হয়ে গেল সব স্বপ্ন, সব আশা। এখন একটা কথাই বারবার মনে হচ্ছে, বড় ভুল করে ফেলেছে সে। যাকে এতদিন তৃষ্ণার বাড়ি ভেবেছিল তথাগত, সে যে আসলে ছিল মরীচিকা, তা বুঝতে পারেনি। তবে অনেক হয়েছে, আর নয়, আর পিছন ফিরে তাকাবে নাও। মনকে শক্ত করতেই হবে। যত কষ্টই হোক মন থেকে মুছে ফেলতে হবে সুজাতার সমস্ত স্মৃতি। কিন্তু অন্য একটা চিন্তা মনের মধ্যে উকি দিচ্ছে, সুজাতা কোনো ভুলের ফাঁদে পা দেবে না তো? আসলে কষ্ট হয় কাম্মা আর কাকুর কথা ভাবলে। অসহায় দুটো মানুষ অনেক প্রত্যাশা নিয়ে মেয়েকে উচ্চশিক্ষা দিচ্ছে। যদি খারাপ কিছু ঘটে তাহলে সহ্য করতে পারবে তো তারা? অবশ্য ভেবেই বা কী হবে? এর জন্য কি করার আছে তথাগতের? ওর হাত পা তো বাঁধা। পূবের জানালা দিয়ে সকালে রোদ এসে চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তথাগতের। দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দেখল ঠাম্মা সাজি হাতে উঠোনের বাদিকে টগর গাছটা থেকে ফুল তুলছে। ঠাম্মার দিকে তাকিয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেল। মিষ্টি করে হাসলো ঠাম্মা।
তথাগত এগিয়ে গিয়ে ফুল ভর্তি ডালটা টেনে ধরল। ওহ, কি ভালো যে লাগছে আমার। ঈশ্বরকে অনেক ধন্যবাদ এমন একটা মিষ্টি সকাল আমাকে উপহার দেওয়ার জন্য। নোয়ানো ডালের ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিতে নিতে বিজলি দেবী বললেন, তুই এবার বাথরুমে যা, আজ আমি চাটা করব। তথাগত বলল, ঠিক আছে, ওই চা পর্যন্তই, কিন্তু তারপর পুতুলদি যেমন রান্না করে তেমনই করবে। তুমি আর কিছু করতে পারবে না। আর মনে রেখো, দুষ্টুমি করলে বেঁধে রাখবো খাটের পায়ের সঙ্গে, যেমন রাখতে আমাকে। শব্দ করে হেসে উঠলেন বিজলি দেবী। এতদিন পর তার শোধ নিবি বুঝি? বেশ, তাই করিস। এখন বাথরুমে ঢোক। চা নিয়ে দুজনে টেবিলে বসতেই পুতুলদি ঢুকল। বিজলি দেবী বললেন, তোর চা করা আছে, একেবারে কাপটা নিয়ে চলে আয়। চোখ বড় বড় করে গালে হাত দিল পুতুল দাস। ওমা, তুমি একটু সোজা হতে চা করে ফেলেছো ঠাম্মা। তাহলে আমাকে কি আর বেশি দিন লাগবে না নাকি তোমাদের? তথাগত বলল, অমন ভাবনা মাথার মধ্যে আনবে না। তোমাকে যখন পেয়েছি পুতুলদি, আর কখনো ছাড়ছি না। তবে তোমাকে একটা কাজ করতে হবে রান্না ছাড়াও। কী কাজ ভাই? ঠাম্মার পা এখনও কিছুদিন মলম দিয়ে ম্যাসেজ করে যাবে, তাতে পায়ের জোর বাড়বে। আর কাম্মাকে ওগুলো করতে দেবে না। তবে আমি বারণ করেছি, বলবে না। বিজলি দেবী বললেন, চন্দনা কিন্তু নিজের ইচ্ছায় আসতো। মেয়েটা খুব ভালো, সেটা জানি ঠাম্মা, কিন্তু ওনারও তো নিজের সংসারের কাজ আছে। বিজলি দেবী বললেন, সেটা অবশ্য ঠিক। তবে কি জানিস ভাই, ও এলে আমার খুব ভালো লাগে। আসতে বারণ করছে কে? আমি তো মালিশ করার ব্যাপারে বলছিলাম। ঠিক আছে, তাই হবে। তবে কি জানিস বুবু, শুধু শুধু কি করে রে সব চন্দনা? একটা সম্পর্ক রয়েছে বলেই করে। না, সে সম্পর্ক আর থাকবে না ঠাম্মা। চমকে উঠলেন বিজলি দেবী। কি বলছিস এসব? কণ্ঠস্বরে রীতিমতো উষ্মা ঝরি তথাগত বলল, যা বলছি তা একেবারে ঠিক। তবে আমি চাই এই ব্যাপারে কেউ আমাকে কিংবা চন্দনা গুপ্তকে যেন কোনো প্রশ্ন না করে। ছোট্ট থেকে যাকে কাম্মা বলে ডাকে, তাকে এইভাবে সম্বোধন করতে দেখে অবাক হলেন বিজলি দেবী। তথাগত আর সুজাতার সম্পর্কের কথা এই 4 মাসে জেনে গেছে পুতুল দাসও, তাই সেও কম অবাক হলো না। যদিও মনের ভাবনা মনের মধ্যেই চেপে রাখতে হলো দুজনকেই। তথাগতের গম্ভীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করতে সাহস পেল না কেউই। গতানুগতিকভাবে চলে যাচ্ছিল তথাগতের দিনগুলো। তবে এই গতানুগতিকতার মধ্যে তথাগতের ডেইলি রুটিনের রদবদল ঘটেছে। গত 2 মাস ধরে সুজাতাদের বাড়িতে নিত্য হাজিরা দেওয়ার পাটটা রাখেনি তথাগত। সুজাতার অনুপস্থিতিতে দায়সারাভাবে ঢুকে কাকু কাম্মার খোঁজ নিয়ে এসেছে মাত্র 3 দিন। চন্দনা গুপ্তের প্রশ্নের উত্তরে জানিয়েছে ব্যস্ততার কারণে আসতে পারে না আর। তবে সুজাতা তথাগতদের বাড়ি আসেনি একটা দিনের জন্য। কোনোদিন জানতেও চায়নি তথাগতের এইভাবে দূরে সরে থাকার কারণটা। এই একটা ব্যাপারে অবাক না হয়ে পারছে না তথাগত। সেদিন অনুষ্ঠান বাড়িতে সুজাতার বলা কথাগুলো যে তথাগত শুনেছিল, তা জানা সুজাতার পক্ষে কোনো রকমেই সম্ভব ছিল না। কারণ শুধু সুজাতা কেন, কোনো মানুষই জানতে পারেনি যে সেদিনের ক্লাউন ছিল তথাগত রায়। তাহলে যে অভিনয়টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিছুদিন ধরে করে চলেছিল সুজাতা, সেটা চালিয়ে যেতে আপত্তি কোথায় ছিল? সেদিন বন্ধুর ভাইয়ের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য তথাগতের টাকায় কেনা ড্রেসটা হাতে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল সুজাতা। কানের কাছে মুখ এনে বলেছিল, তোকে দেওয়ার মতো আমার তো কিছু নেই, আমি না হয় তোকে জড়িয়ে ধরে আদর করে দেব কাল সন্ধেবেলায়। তথাগত আবেগ জড়ানো গলায় বলেছিল, ওটাই তো আমার কাছে মহার্ঘ্য। বিএসসি পরীক্ষায় নিজে ফার্স্ট ক্লাস না পাওয়া সত্ত্বেও ভীষণ খুশি হয়েছিল তথাগত সুজাতার রেজাল্ট দেখে। সুজাতাকে সেদিনই প্রথম জড়িয়ে ধরে আদর করেছিল তথাগত ওর নিজের ঘরে। তারপর পেরিয়ে গেছে আরও 1.5 বছর। সুজাতার পড়াশোনা যদি ক্ষতি হয় সেই কথা ভেবে যথেষ্ট দূরে দূরে থেকেছেও সুজাতার কাছ থেকে। মনে মনে দিন গুনেছে এতদিন, কবে একান্ত নিজের করে পাবে সুজাতাকে, সেই আশায়। কিন্তু এইভাবে হঠাৎ যে সব শেষ হয়ে যাবে ভাবেনি কখনো। সন্ধেবেলায় ক্লাউন হয়ে অনুষ্ঠান বাড়িগুলো অ্যাটেন্ড করতে এখন আর একদম ভালো লাগে না তথাগতের। কিন্তু ওষুধ কোম্পানির চাকরির স্যালারিটা বেশি নয় বলেই হয় সমস্যা। কোনো রকমে দিন চলে গেলেও সঞ্চয় তেমন হয় না। অন্য কোনো স্কোপ পেলে ক্লাউন সাজার হাত থেকে মুক্তি পাবে, এমনই একটা ভাবনা নিয়ে আছে তথাগত। কিন্তু কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছে না। বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করেছিল, কিন্তু বিড়ালের ভাগে শিকে ছেড়েনি। তাই ইচ্ছার বিরুদ্ধেও অপ্রিয় কাজটা এখনও করে চলেছে তথাগত রায়। ডাক্তার অনিরুদ্ধ সেনের সঙ্গে দেখা করার জন্য চেম্বারের বাইরে প্রায় ঘণ্টা 1.5 বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠেছে তথাগত।
পেশেন্টরা ওদের দেখলেই যে বিরক্ত বোধ করে সেটা তাদের মুখ দেখেই বোঝা যায়। কেউ কেউ সরাসরি অসন্তোষ প্রকাশ করে। হাতে ব্যাগটা নিয়ে ঢুকতে না ঢুকতে একজন তো বেশ জোরেই মন্তব্য করলো, ওই এলো জীবন জ্বলাতে। এদিকে এদের বিরক্তির হাত থেকে বাঁচতে ডাক্তারের কাছে যতবার অনুরোধ করেছে ভেতরে যেতে দেওয়ার জন্য, ততবারই কোনো না কোনো পেশেন্ট রে রে করে উঠছে। এই সব কারণে মাঝে মাঝে বড্ড বিরক্তিকর মনে হয় কাজটাকে, কিন্তু করবেই বা কি? অনার্স গ্র্যাজুয়েট হলেও সবাই তো আর মনের মতো চাকরি পেয়ে বসে থাকছে না। শিক্ষিতের হার যত বাড়ছে ততই দিন দিন বেকারের সংখ্যাও বাড়ছে। এই যে পেয়েছে কাজটা তাই রক্ষে, না হলে কি যে হতো ভগবান জানে। বোতলের জল একটু গলায় ঢেলে আবার চুপচাপ বসে রইল তথাগত। ডাক্তার অনিরুদ্ধ সেনের অ্যাসিস্ট্যান্টকে কাছে আসতে দেখে তথাগত ব্যাগ নিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু ও ডাকার বদলে স্বর চেপে বলল, আপনাকে আজ আরও একটু অপেক্ষা করতে হবে। আর 4 জন পেশেন্ট আছে, আর 2 জনের রিপোর্ট। সব মিটিয়ে স্যার আজকে আপনার সঙ্গে কথা বলবে বললেন। নিজের বিরক্তি চেপে রেখে তথাগত ঘাড় কাত করল। ইটস ওকে। মোবাইলটা এখানে ঢোকার আগে ভাইব্রেট করে রেখেছিল। পকেটের মধ্যে কম্পন শুরু হতেই মোবাইল বার করে কলটা রিসিভ করলো তথাগত। বল ঈশানী, কি খবর? তুই এখন কোথায়? ডাক্তার অনিরুদ্ধ সেনের চেম্বারে। কটা নাগাদ বের হতে পারবি? রাত 9:30টার আগে কোনো চান্স নেই। তাহলে তোকে ডেকে লাভ নেই। আমি তোর হোয়াটসঅ্যাপে কটা ছবি পাঠাচ্ছি, দেখ এগুলো। তোর বড়লোক হওয়া দরকার ছিল রে বুবু। পয়সাওয়ালা না হলে এ যুগের প্রেমিকাও সরে পড়ে। যাই হোক, রাখলাম, পরে কথা হবে। হোয়াটসঅ্যাপ খুলে চমকে উঠল তথাগত। একটা রেস্টুরেন্টের ছবি পাঠিয়েছে ঈশানী। রীতিমতো স্মার্ট ও হ্যান্ডসাম যে ছেলেটার মুখোমুখি বসে আছে সুজাতা, তাকে সেদিন মিত্রদের বার্থডে পার্টিতে দেখেছে তথাগত। ছেলেটা যেভাবে সেদিন শ্রাবণীর দাদার সঙ্গে সঙ্গে ঘুরছিল, সেটা দেখে মনে হয়েছিল যে ও সম্ভবত শ্রাবণী মিত্রের কোনো রিলেটিভ। মনটা বিষণ্ণ হয়ে গেল তথাগতের। ওই ছেলেটার সঙ্গে সুজাতাকে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতে দেখে যতটা না খারাপ লাগছে, তার থেকে অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছে তথাগতের সুজাতার শেষ সেমিস্টারের ফলের কথা ভেবে। পরীক্ষার একেবারে আগে যে মেয়ে তার সঙ্গে কথা বলেও 10 মিনিট সময় নষ্ট করতো না, সে আজকে এভাবে সময় কাটাচ্ছে। এতে অবশ্যই এফেক্ট হবে সুজাতার রেজাল্টের ওপর। কিন্তু কিছু করারও তো তার নেই। এখন সুজাতাকে কিছু বলার মতো অধিকার আর নেই। সুজাতা নিজেই ওর জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছে তথাগতকে, তবু থাকতে পারল না তথাগত। দুশ্চিন্তার থেকে কল করলো ঈশানীকে। তোদের পরীক্ষা শুরু হচ্ছে কবে? এই তো নেক্সট উইকে, আর 4 দিন বাকি। তাহলে তুই পড়াশোনা ছেড়ে কি করছিস ওখানে? আমি ঘরে পড়ছি। ছবিটা আমাকে একজন পাঠালো। বুঝেছি, নিশ্চয়ই কিংসুক পাঠিয়েছে। হ্যাঁ রে। ও অবাক হয়ে গেছে সুজাতার মতো মেয়েকে পরীক্ষার আগে এইভাবে সময় কাটাতে দেখে। ঈশানী, তুই তো ওর বন্ধু, একটু বুঝিয়ে বলতে পারতিস তো ওকে। তোকে পাত্তা দিচ্ছে না আর আমাকে দেবে? শোন, তোকে ছবিগুলো পাঠালাম একটাই কারণে। এবার তুই সুজাতাকে নিয়ে স্বপ্ন দেখা ছাড়, নিজের মতো করে বাঁচ। এখন রাখছি। ডাক্তার অনিরুদ্ধ সেনের অ্যাসিস্ট্যান্ট ডাক দিল, এই যে তথাগত বাবু, এবার আপনি আসুন। তথাগত তাকিয়ে দেখল ওয়েটিং রুম পুরো ফাঁকা। তাড়াতাড়ি ঢুকলো ডাক্তার সেনের চেম্বারে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না তথাগত। ডাক্তার অনিরুদ্ধ সেন যে প্রস্তাবটা দিলেন, সেটা স্বপ্নেরও অতীত। ডাক্তার সেনের দাদার বয়স 54, ওনার ভাইপো ডাক্তারি পড়ছে। ডাক্তার সেন যে নতুন নার্সিংহোমটা খুলেছেন, সেই নার্সিংহোমটার কাছাকাছি ওনার দাদা অখিলেশ সেনের একটা স্টিল ফ্যাক্টরি রয়েছে। ওখানে মূলত স্টিলের নানা ধরনের ফার্নিচার তৈরি হয়। 20 বছর আগে ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল। অখিলেশবাবু হঠাৎ অসুস্থ হওয়ায় কারখানাটা শুধু কর্মচারীদের ভরসায় চালানো দুঃসাধ্য হয়ে উঠছে। কাজ যদিও বেশিটাই কর্মচারীদের মাধ্যমে হতো, তবু উনি নিজেই সবটা নজর রাখতেন। এখন ওনার এমন একজন মানুষের দরকার যে অত্যন্ত বিশ্বাসী ও সুশিক্ষিত। ব্যবসাতে সে ওয়ার্কিং পার্টনার হিসেবে থাকবে। মোট প্রফিটের 1/4 সে পাবে। এখন তথাগত যদি ওনার প্রস্তাবে রাজি হয়, তাহলে কালই ডাক্তার সেনের দাদার সঙ্গে দেখা করে সব কিছু বুঝে নিতে পারবে। হঠাৎ এত বড় একটা অফার পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তথাগত। মনে মনে ভাবছে, এও কি সম্ভব? ওকে চুপ করে থাকতে দেখে ডাক্তার সেন বললেন, ইয়াং ম্যান, কি ভাবছো এত? পারবে না দায়িত্বটা নিতে? বিস্ময়ের ঘোরটা কাটতে বিনীতভাবে ডাক্তার সেনের দিকে প্রশ্নটা ছুড়ে দিল তথাগত। আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না স্যার, তাহলে আমাকে আপনার বিশ্বস্ত মানুষ বলে মনে হলো কেন? তাছাড়া একজন অচেনা মানুষকে নিজের ব্যবসার মধ্যে কেন ঢোকাতে চাইবেন আপনার দাদা? ধরে নাও আমি তোমাকে রিকমেন্ড করছি বলে। আসলে বিশ্বাসটা তো আমার ওপর।
আমার দাদা আমি একসঙ্গে থাকি এবং সারা জীবন থাকবো, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার সম্বন্ধে আপনিও তো তেমন কিছু জানেন না। মৃদু হাসলেন ডাক্তার সেন। জানি না কে বলল, অনেক কিছুই জানি। যেমন তোমার নিজের বলতে তোমার ঠাকুমা ছাড়া কেউ নেই, আর তুমি অত্যন্ত সৎ, নির্লোভী ও কর্তব্যপরায়ণ একজন যুবক। স্যার, এসব আপনি কার কাছ থেকে শুনলেন? আমার পুরনো একজন পেশেন্টের কাছ থেকে। উনি তোমার বাড়ির পাশেই থাকেন, নাম রমেন গুপ্ত। আমি ওনাকে কয়েকদিন আগে বলেছিলাম একজন বিশ্বস্ত মানুষের খোঁজ দিতে। উনি তৎক্ষণাৎ তোমার নাম বলেছিলেন। তুমি কোন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেটাও জানিয়েছিলেন। তখনই আমি চিনতে পারি তোমাকে। আর তাছাড়া প্রায় 1.5 বছর সময় ধরে আমি তোমাকে দেখছি। একটা মানুষকে বোঝার জন্য আমার পক্ষে কি সময়টাকে যথেষ্ট বলে মনে হচ্ছে না তোমার? কথাটা শেষ করে ডাক্তার সেন সম্ভবত বাড়িতে কল করার জন্য চেম্বার থেকে বেরিয়ে গেলেন। তথাগতের মাথার মধ্যে এখন আর এক চিন্তা। সুজাতার থেকে দূরে থাকবে কথাটা ভাবতে না ভাবতেই সুজাতার বাবা এসে ঢুকে পড়লেন ওর জীবনের মধ্যে। হায় রে ভাগ্য, একটা বড় সুযোগ যদিও বা এলো, সেটাও কি সুজাতার বাবার মাধ্যমেই আসতে হলো? রমেন গুপ্ত তার নাম প্রস্তাব করেছেন, নিশ্চয়ই হবু জামাই হিসেবেই। আর সেটা অবশ্যই নিজের মেয়ের ভবিষ্যতে জীবনে নিরাপত্তার কথা ভেবে। কারণ উনি তো জানেন না তার মেয়ের এখনকার হালচাল। কিন্তু শুধুমাত্র উনি সুপারিশ করেছেন সেই কারণে এত বড় সুযোগটা হাতছাড়া করা কি উচিত হবে তথাগতের? না না, আর কোনো বোকামি করবে না তথাগত। ডাক্তার সেন চেয়ারে বসতে বসতে বললেন, তাহলে কি ঠিক করলে ইয়াং ম্যান? আমি রাজি। আচ্ছা স্যার, এই জন্যই আপনার অ্যাসিস্ট্যান্ট ফোন করে আমাকে আজ আসতে বলেছিল। একদমই তাই। তুমি আমার বাড়ির ঠিকানায় কাল সকাল 8:30টার মধ্যে চলে যেও। বাড়িটা চেনো তো? তথাগত সম্মতিসূচক ঘাড় কাত করল। চিনি স্যার, আমি কাল সকালে চলে যাব। 6 মাস সময় কোথা দিয়ে পেরিয়ে গেছে। অখিলেশ সেনের ব্যবসায় ওয়ার্কিং পার্টনার হিসেবে তথাগত যোগ দেওয়ার পর ব্যবসা খুব স্মুথলি চলছে, কোনো রকম সমস্যা নেই আর। বরং এই 6 মাসের প্রফিটের অ্যামাউন্টটা ছিল অনেক বেশি। অখিলেশ সেন ভীষণ খুশি। উনি বুঝতে পারছেন যে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছেন উনি। গত 1 বছর ধরে কর্মচারীরা নিজেদের খুশি মতো কাজ করেছে, হিসাব ঠিক রাখেনি, তাই ভরাডুবি হতে বসেছিল ব্যবসার। তথাগত যদি ব্যবসাটা মন দিয়ে করতে পারে তাহলে তার লাভের সঙ্গে সঙ্গে তথাগতের লাভ্যাংশও বাড়বে। তাতে তথাগতের ব্যবসাটা বাড়ানোর আগ্রহ বাড়বে। সবচেয়ে বড় কথা, নিজের হাতে গড়ে তোলা কারখানাটার টালমাটাল অবস্থা দেখতে খুব কষ্ট হচ্ছিল তার। কাজ শুরু করেই সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনেছিল তথাগত, কিন্তু অনেকটা দূরের রাস্তা বলে বাইক নিয়ে কারখানায় যেতে পারতো না, বাসে যাতায়াত করত। 4 মাস আগে নিজের 2টো গাড়ির মধ্যে একটা তথাগতকে ব্যবহার করতে দিয়েছিলেন মিস্টার অখিলেশ সেন। তাই এখন গাড়িতেই যাতায়াত করে তথাগত। সারাদিন ভীষণ ব্যস্ত থাকতে হয় তথাগতকে। কাম্মাও এখন আর খুব একটা আসে না। তবুও কর্তব্যবোধে রমেন গুপ্ত চন্দনা গুপ্তের খোঁজ খবর নিতে পাঠায় ঠাম্মা বা পুতুল দিকে। ওদের দিয়ে প্রায় ফল মিষ্টি ও টুকিটাকি জিনিস পাঠায়, কিন্তু নিজে আর যায় না ওদের বাড়ি। ঠাম্মার পুতুল দিকে নির্দেশ দিয়ে রেখেছে যাতে ওরা সুজাতার কাছে তথাগতের সম্বন্ধে কোনো কথা না বলে বা ওকেও কোনো প্রশ্ন না করে। রমেন গুপ্ত বা চন্দনা গুপ্ত এত বোকা নিশ্চয়ই নয় যে তথাগতের ওদের বাড়িতে না ঢোকার কারণটা অনুমান করতে পারছেন না। নিজের মেয়ের চালচলন দেখে যা বোঝার বুঝতে পেরেছেন অনেক আগেই, তবে অভিমানে হয়তো মেয়েকে কিছু বলেন না। ঈশানীর কাছে সুজাতার এমএসসি পরীক্ষার রেজাল্টটা জেনেছিল তথাগত। ঈশানী ফার্স্ট ক্লাস পেলেও ফার্স্ট ক্লাস পায়নি সুজাতা। পার্সেন্টেজও নাকি অনেকটাই কম। রেজাল্টটা খারাপ হওয়ায় MBA করছে, দুবেলা কোচিংয়ে যাচ্ছে। সুজাতার রেজাল্টের কথা শুনে খুব খারাপ লেগেছিল তথাগতের। মনে পড়ে গিয়েছিল সুজাতার বলা সেই কথাগুলো। সুজাতা প্রায়ই বলতো অধ্যাপিকা হওয়ার খুব ইচ্ছা ওর। মাঝে মাঝে তথাগতর হাতটা ধরে বলতো, আমি পারবো তো বুবু আমার স্বপ্ন পূরণ করতে। তথাগতর হাতটা নিজের হাতের মুঠোয় ধরে সাহস জোগাতো, কোনো চিন্তা করিস না, দেখিস অবশ্যই পারবি তুই। কথাগুলো মনে পড়লে এখনও কষ্ট হয় তথাগতের। সুজাতা হয়তো একটা সার্ভিস পাবে, কিন্তু ওর সে স্বপ্ন পূরণ আর হবে না কখনো। নিজের চেষ্টায় ড্রাইভিংটা শিখে নিয়েছে তথাগত, তাই এখন আর ড্রাইভারকে আসতে হয় না, নিজেই ড্রাইভ করে ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরিতে আজ একটা জরুরি মিটিং ছিল কর্মচারীদের সঙ্গে। মিটিং সেরে ফিরতে ফিরতে রাত 8টা হয়ে গিয়েছিল। নিজেদের বাড়ির গলিতে ঢোকার আগেই বড় রাস্তার মোড়ে কিছু মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে রাস্তায় নামল তথাগত। কিসের ভিড় জানার জন্য 2 পা এগোতেই সুজাতার দিকে চোখ পড়ল।
ওর বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে চমকে উঠল তথাগত। জানা গেল বাড়ি ফেরার সময় সাইকেল সমেত রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সুজাতা। মাথায় জল ঢালার পর জ্ঞান এসেছে। সব অপমান ভুলে সুজাতাকে দুহাতে করে তুলে নিয়ে গাড়িতে বসালো তথাগত। গাড়ি ছুটে চলল ডাক্তার অনিরুদ্ধ সেনের নার্সিংহোমের দিকে। জ্ঞান থাকলেও ক্লান্তিতে চোখ দুটো বন্ধ করেই ছিল সুজাতা। গাড়ি চালাতে চালাতে বারবার তাকাচ্ছিল তথাগত সুজাতার দিকে। এই কমাসে অনেক রোগা হয়ে গেছে সুজাতা। সেই গ্ল্যামারের ছিটে ফোটাও অবশিষ্ট নেই। মুখটায় যেন কেউ হলুদ ঢেলে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খুব অসুস্থ সুজাতা। প্রচণ্ড কষ্টে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তথাগত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুকের ভেতর থেকে। ডাক্তার সেন নার্সিংহোমে না থাকলেও তথাগতের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে উনি সুজাতাকে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিলেন দূর থেকেই। সুজাতাকে বেড দিতেই রমেন গুপ্তকে ফোন করে সবটা জানিয়ে দিল তথাগত। ওয়েটিং লবিতে বসে থাকতে থাকতে তথাগতের মনে পড়ে যাচ্ছিল শ্রাবণী মিত্রের ভাইয়ের জন্মদিনের পার্টিতে দেখা সুবেশা সুন্দরী সুজাতার কথা। সেই মেয়ের কি করে এমন অবস্থা হয় ভেবে পাচ্ছে না তথাগত। তবে তথাগতের ভাবনা একটা নির্দিষ্ট জায়গায় থেমে থাকেনি। সুজাতার সেদিনের সাজটা মনে পড়তেই মনে পড়ে গিয়েছিল আরও অনেক কিছু। ক্লাউনের পোশাকের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেও কান দুটো তো খোলাই ছিল তথাগতের। ওকে উদ্দেশ্য করে সুজাতার সেদিনের বলা অপমানজনক কথাগুলো 10টা মাস পেরিয়ে যাওয়ার পরও ভুলতে পারেনি তথাগত। হন্তদন্ত হয়ে নার্সিংহোমে ঢুকলেন রমেন গুপ্ত ও চন্দনা গুপ্ত। চোখের কোণায় গড়িয়ে আসা জল মুছে চন্দনা গুপ্ত বললেন, জানিস বুবু, ঈশ্বরের মার দুনিয়ার বার, তার বিচারও বড় সূক্ষ্ম। দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে মাথা নিচু করে বসে রইলেন রমেন দত্ত। ডাক্তার অনিরুদ্ধ সেন ঢুকতেই উঠে গিয়ে সামনে দাঁড়ালো তথাগত। ডাক্তার সেন বললেন, কার কি হয়েছে? সঙ্গে সঙ্গে রমেন গুপ্ত এগিয়ে গেলেন। আমার মেয়ের ডাক্তারবাবু, রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, আপনি দয়া করে একটু তাড়াতাড়ি দেখুন। দ্বিরুক্তি না করে সুজাতাকে যে রুমে রাখা হয়েছে সেখানে ঢুকে গেলেন ডাক্তার অনিরুদ্ধ সেন। ডাক্তার অনিরুদ্ধ সেন সুজাতাকে দেখেই অনুমান করেছিলেন ওর জন্ডিস হয়েছে। তবে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে সুজাতার লিভারের কন্ডিশন ভালো নয়। ও রক্তে বিলিরুবিনের মাত্রা অনেক বেশি রয়েছে। শুধু জন্ডিস নয়, তার সঙ্গে হেপাটাইটিসের লক্ষণও পুরোপুরি। চন্দনা গুপ্ত জানালেন, বেশ কয়েকদিন ধরে বমি বমি ভাব থাকায় কিছু খেতে পারছিল না ও। আসলে রেজাল্টটা খারাপ হওয়ার পর বিরাট ধাক্কা খেয়েছিল। তারপর থেকে কোনো সময় ভালো করে খেত না, অনেক সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকতো। এই জন্যই সম্ভবত লিভারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ডাক্তার আশ্বাস দিয়েছেন চিকিৎসার পাশাপাশি সমস্ত নিয়মকানুন মেনে চলতে পারলে ও ঠিকমতো পথ্য পেলে ভালো হয়ে যাবে সুজাতা। ফ্যাক্টরিতে আসতে হয়েছে তথাগতকে সকাল হতেই। ব্যস্ততার মধ্যেও সুজাতার কথা মনে পড়ে যাচ্ছে বারবার। ওর জন্য এখন সত্যি খুব খারাপ লাগছে তথাগতের। তবে কি ঈশানীর কথাই ঠিক ছিল? মোহগ্রস্ত সুজাতার খামখেয়ালিপনা মেনে না নিয়ে লাগামটা টেনে ধরাই উচিত ছিল কি তথাগতের? শেষ পর্যন্ত সেই তো পাশে দাঁড়াতে হলো তাকে। অভিমান করে দূরে সরে থাকতে পারল কি? পারল না। গতকাল নার্সিংহোমের ওয়েটিং লবিতে বসে থাকতে থাকতে চন্দনা গুপ্তকে বলেছিল তথাগত, আমাকে ওর শরীর খারাপের কথা জানাওনি কেন কাম্মা? চন্দনা গুপ্ত বলেছিলেন, ছোট থেকে তোকে নিজের সন্তানের মতোই ভাবি বুবু, তাই তোর কাকুর বা আমার শরীর খারাপ হলে সবার আগে তোকেই খবর দিতাম। কিন্তু ওই অকৃতজ্ঞ মেয়ের জন্য তোর কাছে সাহায্য নেওয়ার কথা ভাবতেও খারাপ লেগেছিল। তুই অন্য ধাতুতে গড়া, তাই সহজেই সকলকে ক্ষমা করতে পারিস, কিন্তু আমি পারিনি নিজের মেয়েকে ক্ষমা করতে। তাছাড়া নিজের ভালো যে বোঝে না, তার ভালো করার সাধ্য আছে কার? তবে শেষ পর্যন্ত চাপটা পড়ল সেই তোরই ওপর, এটা ভেবে খারাপ লাগছে। অখিলেশ সেন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। গাড়ি থেকে নেমে লাঠির সাহায্য ছাড়াই আজ অফিসে ঢুকলেন। তথাগত উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি নমস্কার করল। ঠোঁটের কোণে হালকা হাসি এনে অখিলেশ সেন বললেন, তুমি তো আমার অধীনস্থ কর্মচারী নও, আমার বিজনেস পার্টনার, কাজেই অত তটস্থ হওয়ার কোনো কারণ নেই। তথাগত বলল, আপনি আমার পিতৃতুল্য, সেই হিসেবে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত। নেহাত আপনি করতে দেন না বলে এই বিকল্প ব্যবস্থা। অখিলেশ গম্ভীর গলায় বললেন, তুমি কি নিজেকে আমার বিজনেসের একজন পার্টনার বলে মনে করো? হ্যাঁ, আপনার কথা মতো আমি 1/4 পার্টনার। অবশ্য সেই হিসেবে গত 6 মাস ধরে প্রফিটও পাচ্ছি। কাল থেকে সেটা না পেতেও পারো। আমি তোমাকে বিজনেস থেকে আউট করে দিতেও পারি। সেক্ষেত্রে তোমার গত 6 মাসের পরিশ্রম তো মাঠে মারা যাবে। কথাটা ভেবে দেখেছো একবার?
আমি জানি আপনি ওরকম করবেন না। অখিলেশ সেন বললেন, তোমার বয়সটা যদিও খুবই কম, তবুও বলছি তোমার বুদ্ধি বয়সের তুলনাতেও বড্ড অপরিণত। কেন স্যার? তোমাকে অনেকদিন আগেই আমি স্যার বলতে নিষেধ করেছি, তাও স্যার বলো কেন? তোমার আমাকে আঙ্কেল বলতে খারাপ লাগে? তথাগত নিজেকে শুধরে নিয়ে বলল, সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে। নিখিলেশ বললেন, লিখিতভাবে তোমার আমার মধ্যে যে কোনো ডিড হলো না 6 মাসেও, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমার? একবারও এই প্রসঙ্গ তোলনি তুমি? এটা কি কোনো বুদ্ধিমান মানুষের কাজ? কি বলবে বুঝতে না পেরে মুখ নিচু করে নখ খুঁড়তে লাগলো তথাগত। কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটো গাড়ির হর্ন কানে যেতেই অখিলেশ সেন বললেন, ওই বোধহয় ওরা এলো। তথাগত বলল, কারা আঙ্কেল? 6 মাস যে চোখ কান বুজে থাকতে পেরেছে, সে না হয় আরও কয়েক মিনিট থাকুক না। ডাক্তার অনিরুদ্ধ সেনের সঙ্গে আরও দুজন মানুষ ঢুকলেন অফিসে। একজনকে এর আগেও দেখিয়েছে তথাগত। উনি অখিলেশ সেনের ছেলে, হবু ডাক্তার অঙ্কুশ সেন। MBBS কমপ্লিট করে আর 8 মাস পর অঙ্কুশ সেন যে বিদেশে চলে যাবেন পুরো 3 বছরের জন্য, সে খবরটা গত সপ্তাহে দিয়েছিলেন অখিলেশ সেন। কিন্তু দ্বিতীয়জন তথাগতের সম্পূর্ণ অপরিচিত। ডাক্তার সেন তথাগতের দিকে তাকিয়ে বললেন, ইনি মিস্টার নীলকমল সাহা, আমাদের সলিসিটর। তথাগত হাত তুলে নমস্কার করল। ডাক্তার সেন বললেন, মিস্টার সাহা, সমস্ত পেপারস রেডি তো আপনার? আমার কিন্তু আজ 2টো অপারেশন আছে, বেশি সময় থাকতে পারবো না, সিগনেচারটা করে চলে যাব। মিস্টার সাহা টেবিলের ওপর ফাইল রেখে কিছু কোর্ট পেপার বার করলেন। হ্যাঁ, আমার সব রেডি। অখিলেশ সেন বললেন, আগে তুমি পেপারসগুলো আমার পার্টনার মিস্টার তথাগত রায়কে দাও সাহা, ও পড়ে দেখে নিক, তারপর না হয় সইসাবুদ হবে। ডিট পেপারে চোখ বুলিয়ে তথাগতের অবাক হবার সময়। সেন স্টিল ইন্ডাস্ট্রিজের 40% মালিকানা দেওয়া হয়েছে তথাগতকে। তথাগত বলল, এতটা কেন আঙ্কেল? আপনি তো বলেছিলেন। থামিয়ে দিলেন অখিলেশ, যেটাতে আমার মনের তৃপ্তি, আমি সেটাই করলাম। তথাগতের পক্ষে ডাক্তার অনিরুদ্ধ সেন ও অখিলেশ সেনের পক্ষে অঙ্কুশ সেন ডিটটায় সিগনেচার করলেন। এখন সুজাতা অনেকটা সুস্থ, তবে পুরোপুরি রিকভার করতে আরও অনেক সময় লাগবে। ডাক্তার বলেছেন খুব সাবধানে থাকতে হবে এখনও 10-12 দিনের মতো। গত 4 দিন ধরে রোজই অফিস থেকে ফিরে নার্সিংহোমে দেখা করে প্রতিদিনের বিল মিটিয়ে দিয়েছে তথাগত। আজ একটু আগে থেকে বেরিয়ে পড়েছে। নার্সিংহোমে যেতে হবে খানিকটা আগেই, কারণ সন্ধে 6টায় নার্সিংহোম থেকে ডিসচার্জ করার কথা। রমেন গুপ্ত, চন্দনা গুপ্ত আগেই নার্সিংহোমে চলে যাবেন। তথাগত গাড়ি করে সকলকে পৌঁছে দেবে, এই রকমই কথা আছে। শুধুমাত্র তথাগতের খাতিরে নার্সিংহোমের বিল ন্যূনতম করা হয়েছে। মাত্র 40,000 টাকাতেই সব মিটে গেছে। সুজাতাকে ওর ঘরে পৌঁছে দিয়ে চলে আসছিল তথাগত। ও পিছনে টার্ন নিতেই মিনমিনে গলায় ডাকলো, সুজাতা, একবার আমার কাছে আসবি বুবু? এই ডাকে উপেক্ষা করার শক্তি আজও নেই তথাগতের। পায়ে পায়ে সুজাতার চেয়ারটার কাছে এগিয়ে গেল। বল, কি বলবি? তুই আমাকে এখন খুব ঘেন্না করিস, তাই না? তথাগতের ঠোঁটের কোণে এক টুকরো ম্লান হাসি এসেই মিলিয়ে গেল। ওর গলার স্বরটাও বেশ করুণ শোনালো। এই তথাগত রায় আর কাকে ঘেন্না করবে? সেই তো অনেকের কাছে একজন ঘৃণ্য মানুষ। কি যে বলিস, তোর মতো দেবচরিত্র একজন মানুষকে পাড়ার সবাই শ্রদ্ধার চোখে দেখে। ওসব কথা এখন থাক, তুই আগে সুস্থ হ তাড়াতাড়ি, না হলে তোর পড়াশোনার ক্ষতি হবে। সুজাতা বলল, আমার প্রশ্নের উত্তর তুই দিবি না তাহলে? তথাগত এবার সরাসরি তাকালো সুজাতার মুখের দিকে। কেউ আমাকে ঘেন্না করে, এই কথাটা জানলে খুব কষ্ট হয় না রে? সুজাতা বলল, হ্যাঁ, সেটা তো সবাই জানি। জানিস, আমি সেই কষ্টটা প্রথম উপলব্ধি করেছিলাম শ্রাবণী মিত্রের জন্মদিনের পার্টিতে তোর মুখের কথাগুলো শুনে। বিশ্বাস কর সু, আমি কথাগুলো শোনার এক মুহূর্ত আগে পর্যন্ত বুঝতে পারিনি যে তুই আমাকে অতটা অপছন্দ করিস। তথাগতের হাত ধরে টানলো সুজাতা। সত্যি করে বল, কার কাছ থেকে শুনেছিস তুই কথাগুলো? নিশ্চয়ই ঈশানী বলেছে তোকে। হঠাৎ শব্দ করে হেসে উঠল তথাগত। ধুর বোকা, কারো মুখ থেকে শুনলে অতটা ধাক্কা মনে হয় লাগতো না বুকে। কথাগুলো শুনেছি আমি নিজে। কিন্তু তুই তো ওখানে নিমন্ত্রিত ছিলি না, কই তোকে আমি দেখিনি তো একবারও। অথচ আমি তোকে দেখেছি বারবার। খুব সুন্দর লাগছিল তোকে নতুন পোশাকটা পরে। তোরা এসে বসলি একদম সামনের বসার জায়গাটায়। দু চোখে বিস্ময় নিয়ে তাকালো সুজাতা। তুই কোথায় দাঁড়িয়েছিলি? ফার্স্ট ফ্লোরের গেটে। হেয়ালি না করে পরিষ্কার করে বল বুবু, সহ্য করতে পারবি তো? শোন তবে, সেদিন রিসেপশনের সামনে যে দুজন ক্লাউন ছিল, তাদের মধ্যে একজন ছিল তথাগত রায়। সুজাতার গলাটা কেঁপে উঠল। কি বলছিস তুই?
হ্যাঁ, সত্যিটাই বলছি। তখন আমার অর্থনৈতিক অবস্থা আজকের মতো ছিল না। তাই তোর সেদিনের পার্টিতে পরার জন্য যে ড্রেসটা কিনে দিয়েছিলাম সেটা ছিল ক্লাউন তথাগত রায়ের অ্যাডভান্সের টাকায় কেনা। দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল সুজাতা। কান্নার বেগে কেঁপে কেঁপে উঠছে ওর শরীরটা। সেদিকে তাকিয়ে ভীষণ খারাপ লাগছে তথাগতের। সুজাতার মাথায় হাতটা রাখতে গিয়েও সরিয়ে নিল ও। এত কাঁদলে তোর কিন্তু শরীর খারাপ হবে। মনে হচ্ছে আমি আবার একটা ভুল করলাম। এটা তোকে না জানালেই হতো। মুখ থেকে হাত সরিয়ে তথাগতের দিকে তাকালো সুজাতা। আমাকে আর একটা সুযোগ তুই দিবি বুবু? আমি নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করছি কিছুদিন আগে থেকেই। তবে তুই ক্ষমা করলে আরও অনেক পাল্টে নেব নিজেকে। বল না, দিবি সুযোগটা? আসলে তোর এই ভালোবাসাহীন করুণা আমি আর সহ্য করতে পারছি না বুবু। পারবি না আগের মতো আমায় ভালোবাসতে? আমি আর কখনো তোর কাছে কোনো উপহার চাইবো না। আমি বুঝেছি এসব একেবারেই অর্থহীন। সুজাতার কপালের ওপর পড়ে থাকা চুলগুলো আঙুলে করে সরিয়ে দিতে দিতে তথাগত বলল, আগে সুস্থ হ তুই সু, তারপর আবার আমরা পার্কে বসে এক প্যাকেট ঝালমুড়ি দুজনে খাবো। তথাগতের হাতটা টেনে নিয়ে ঠোঁট ছোঁয়ালো সুজাতা। দু চোখ ভরা জল নিয়ে বলল, তুই আমাকে ক্ষমা করেছিস তো? কোনো কথা না বলে সুজাতার মাথাটা বুকের কাছে টেনে নিল তথাগত। চায়ের কাপ নিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে স্বস্তির শ্বাস ফেললেন চন্দনা গুপ্ত। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।